হ্যালো সবাইকে। সো এইচএসসি পদার্থবিজ্ঞান প্রথম পত্রের আমরা হচ্ছে এমসিকিউগুলো দেখবো যে এবছর অ্যাকচুয়ালি কী কী এমসিকিউ আসতে পারে। তো যে এমসিকিউগুলো আসবে জাস্ট আমি হচ্ছে ওগুলোই বলবো, এবং যেহেতু খুব বেশি সময় নিব না তো আমি একটু স্পিডে যাব, তো তোমরা ট্রাই করবা ক্লাসের মধ্যেই আমি যে এমসিকিউগুলো তোমাদেরকে পড়াবো সেগুলো একটু মেমোরাইজ করে রাখার। তো চলো আমরা শুরু করি। তো প্রথম চ্যাপ্টারের ভৌত জগৎ এবং পরিমাপ, এখান থেকে কিন্তু এমসিকিউ থাকবেই। তো সেক্ষেত্রে যেহেতু প্রতিটা চ্যাপ্টার থেকে এমসিকিউ থাকবে, তো আমরা যাতে এমসিকিউ কোনো গুরুত্বপূর্ণ এমসিকিউ মিস না করি। আর এই ক্লাসটাতে আমি অত কনসেপ্ট বুঝাবো না, জাস্ট তোমাদেরকে ফ্রিকুয়েন্টলি একটা ভালো রিভিশন, এবং যাদের আসলে প্রিপারেশন খুবই খারাপ তাদের কিন্তু আমি এই চিন্তা করে এই এমসিকিউগুলো আনছি যে যাতে করে এই ক্লাসের মাধ্যমেই ফুল প্রিপারেশনটা হয়ে যায় এমসিকিউয়ের 25টার মধ্যে, যাতে আমরা হচ্ছে কমন পেয়ে যাই 25টা। আচ্ছা, তো চলো ভৌত জগৎ এবং পরিমাপে ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে কোনটি মৌলিক একক নয়। এখানে দেখো সবগুলোই মৌলিক একক, যা শুধুমাত্র প্যাসকেলটা কিন্তু মৌলিক একক নয়। মিটার এখানে মৌলিক একক, এরপর কিলোগ্রাম মৌলিক একক, এম্পিয়ার মৌলিক একক, শুধুমাত্র নয় হচ্ছে প্যাসকেল। ওকে, নেক্সট প্লাঙ্কের ধ্রুবকের মাত্রা, অর্থাৎ এই যে সমীকরণটা এখান থেকে দেখে নাও, এটা ক নাম্বার, অর্থাৎ ml⁻², এবং হচ্ছে T⁻⁻1। সো এটা হচ্ছে আমাদের প্ল্যাঙ্কের ধ্রুবকের মাত্রা। স্লাইড ক্যালিপার্সের প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের মান 1 মিলিমিটার, এবং ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা 20 হলে আমাদের ভার্নিয়ার ধ্রুবক কত? তো এটা আমরা জানি S/N দিয়ে আমরা কিন্তু বের করতে পারি। সো তুমি যদি বের করো তাহলে আসবে হচ্ছে 0.05 মিলিমিটার। সো অ্যান্সার হবে হচ্ছে ক নাম্বারটা। আচ্ছা, এরপরে যদি আমি আসি যে একটি দ্বন্দ্বের দৈর্ঘ্য পরিমাপ করতে গিয়ে প্রধান স্কেলের পার্ট 4 সেন্টিমিটার, ভার্নিয়ার সমাপতন দেওয়া আছে, ভার্নিয়ার ধ্রুবক দেওয়া আছে, দ্বন্দ্বটির দৈর্ঘ্য কত? তো এটার সূত্র হচ্ছে L = M + V × VC, মানে ভার্নিয়ার কনস্ট্যান্ট। তো এটার সূত্র যদি তুমি হচ্ছে জাস্ট মানগুলো বসায় দাও তাইলে তোমার অ্যান্সার আসবে, যেহেতু ক্যালকুলেটর ইউজ করা যাবে। সো এখানে মান আসবে হচ্ছে 4.07 সেন্টিমিটার। সো সেক্ষেত্রে আমার অ্যান্সার হলো খ নাম্বারটা। তো এখন আসলে এত কিছু করার সময় নেই, জাস্ট তুমি গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো দেখে যাও, যাতে করে পরীক্ষার হলে হুবহু এই জিনিসগুলো আসলে তুমি জাস্ট অ্যান্সার করে ফেলতে পারো। কোনো গোলকের ব্যাসার্ধর পরিমাপ ত্রুটি যদি 2% হয় তাহলে পরিমাপের ত্রুটি কত হবে? তো এটার অ্যান্সার হবে হচ্ছে 6%, কারণ এটা একদম ডিরেক্ট তোমার প্রশ্নে আসে। সো আমরা ডিরেক্টই অ্যান্সারটা বসাই দেবো, অপশান টেস্ট করলেই হয়ে যাবে। স্ক্রুগজের পিচ দেওয়া আছে, বৃত্তাকার স্কেলের ভাগসংখ্যা দেওয়া আছে, লঘিষ্ঠ গণন, ওই সেম সূত্র, জাস্ট আমরা 1 মিলিমিটার এখান থেকে এই যে 100 বলছে 100 দ্বারা ভাগ করে দিব, আমাদের অ্যান্সার চলে আসবে ক নাম্বারটা 0.01 মিলিমিটার। নিচের কোনটি মাত্রাহীন কিন্তু এককযুক্ত রাশি? এটা হবে হচ্ছে সমতল কোণ। ওকে, আচ্ছা, সমতল কোণের একক রেডিয়ান। ওকে, এটা একটু ব্যাখ্যাটা দেখে নাও। বলের মাত্রা কোনটা? তো বলের মাত্রাটা হচ্ছে ml T⁻⁻²। এরপর আসো, এক আলোকবর্ষ সমান কত মিটার? এটা একদম মুখস্থ করে নাও, 9.46 × 10⁻15 মিটার। ওকে, আচ্ছা, এরপরে আসো, একটি সিলিন্ডারের ব্যাস ও দৈর্ঘ্য পরিমাপে যথাক্রমে ত্রুটি দেওয়া আছে 1% এবং 2%, তাহলে বলছে আয়তন পরিমাপে সর্বোচ্চ ত্রুটি কত? তো এটার ডিরেক্ট অ্যান্সার হচ্ছে 4%। এইটার কোনো চেঞ্জ আসলে তারা করে না, ডিরেক্ট এটাই হচ্ছে প্রশ্নে দিয়ে দেয়। সো আমি চাচ্ছি যে তুমি এই এমসিকিউগুলো আমার ক্লাসের মাধ্যমে করে ফেলো, যাতে করে পরীক্ষার হলে যাওয়ার আগ পর্যন্ত তুমি জাস্ট এই ক্লাসটাই করবা, এর বেশি কিছু তোমাকে করা লাগবে না। ভেক্টরে যাই, ভেক্টরের গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো দেখি এবছরের জন্য। দুটি সমমানের ভেক্টরের লব্ধির মান তাদের যে কোনো একটি মানের সমান হলে ভেক্টরদের মধ্যবর্তী কোণ কত? ডিরেক্ট অ্যান্সার 120 ডিগ্রি। এখানে এই যে সূত্র দেওয়া আছে, এই সূত্র না দিলেও তুমি ডিরেক্ট এই প্রশ্নটাই পাবা। এরপরে একটা ভেক্টরের মান চাইছে, তো ভেক্টরের মানের আমরা কিন্তু এখানে সূত্র জানি যে জাস্ট আমরা স্কোয়ার করে দিব। তো স্কোয়ার করে দিলে আমরা যখন পাবো হচ্ছে √49, তো এখান থেকে জাস্ট হলো আমরা অ্যান্সার পেয়ে যাবো 7। তো এখান থেকে যেটাই থাকুক তুমি জাস্ট কী করবা, এই যে রুট দিয়ে সবগুলোর উপরে স্কোয়ার বসাই দিবা। 13 নম্বরে যাই, দুটি ভেক্টর পরস্পর লম্ব হওয়ার শর্ত কি? লম্ব হওয়ার শর্ত একদম খুবই সিম্পল, সেটা হচ্ছে যে এই দেখো এখানে কিন্তু আমাদের ডট গুণন করতে বলছে, অর্থাৎ ডট গুণফলের মান যদি 0 হয় তাহলে এটা পরস্পর লম্ব। এখানে দুইটা ভেক্টর দেওয়া আছে, যে ভেক্টরদ্বয় পরস্পর লম্ব হলে এম এর মান কত? এই দেখো ডট গুণন করছি, করে এখান থেকে এম এর মানটা জাস্ট আমি বের করে নিব, এম এর মান হবে হচ্ছে 0। তো এখানে যেটাই থাকুক তুমি জাস্ট ডট গুণন করবা, ডট গুণন করে তুমি হচ্ছে এখানে প্রসেসটা দেখো, জাস্ট এতটুকুই মনে রাখবা, ডট গুণন করে আমাদের কিন্তু এম এর মানটা বের করতে হবে, আর ম্যাক্সিমাম ক্ষেত্রে এম এর মান 0 আসে। আচ্ছা, কোনো ভেক্টর ক্ষেত্রের ডাইভারজেন্স 0 হলে ক্ষেত্রটি কীরূপ হবে? অবশ্যই সলিনয়েডাল। স্রোত না থাকলে একজন সাঁতারু যদি হচ্ছে 4 কিলোমিটার/আওয়ার বেগে সাঁতার কাটতে পারে, আর 2 কিলোমিটার/আওয়ার বেগের স্রোতের নদী সোজাসুজি পার হতে তাকে কত কোণে রওনা দিতে হবে? তো এটার সরাসরি যেহেতু প্রশ্ন আসে, এটার অ্যান্সার হবে হচ্ছে 120 ডিগ্রি।
17 নম্বরে যাই, এখানে একটা ক্রস গুণন বলছে যে ভেক্টর দুটির মধ্যবর্তী গুণফল কত, যেহেতু 0 তার মানে এখানে হচ্ছে আমাদের 180 ডিগ্রি হবে। তার মানে ক্রস গুণফল 0 হলে ভেক্টর দুটি সমান্তরাল বা বিপরীতমুখী হয়। অবস্থান ভেক্টর দেওয়া আছে, তো এখান থেকে আমরা মান বের করতে বলছে। তো তুমি যদি এখান থেকে জাস্ট মান বের করো তাহলে তুমি কিন্তু এই যে এখানে 1 পাবা, এখানে 1 পাবা, এখানে 1 পাবা, যেহেতু সাথে কিছু নাই সো এক এক করে কিন্তু আমরা বসাই দিয়ে যোগ করব, 3 পেয়ে যাবো অ্যান্সার। তো যেহেতু প্রশ্নে আসলে চেঞ্জ আসে না, দেখে কিছু হুবহু সেম জিনিসগুলাই রিপিট হয়, সো প্রশ্ন অ্যান্সারগুলো মনে রাখো, হেল্প হবে। এরপর একটা ভেক্টরের এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে এটা চাইছে। তো এখান থেকে আমরা হচ্ছে জাস্ট থিটার মানটা বের করবো হলো 45 ডিগ্রি। এখানে কিন্তু কী করা লাগবে, জাস্ট তোমার হচ্ছে 1/1 যেহেতু 1, তো থিটার মান 45 ডিগ্রি যেহেতু বলছে, তো সেক্ষেত্রে কিন্তু হচ্ছে আমরা 45 ডিগ্রি এখানে অপশানে পেয়ে যাচ্ছি। আচ্ছা, এরপরে আমাদের আরেকটা হচ্ছে বলছে প্রথমে ডট করা লাগবে, পরে ক্রস করা লাগবে। তো এখানে দেখো যে এ ক্রস বি ভেক্টরটি যেহেতু এ এবং বি এর উপরে লম্ব, তাই এর সাথে এটা ডট গুণফলের মান কী হবে, 0 হবে। তার মানে অ্যান্সার হচ্ছে 0। গতিবিদ্যাতে যাই, প্রাসের গতিপথ কীরূপ, এটা অবশ্যই হবে পরাবৃত্তাকার বা প্যারাবোলিক। ওকে, সর্বোচ্চ পাল্লা পাওয়ার জন্য একটি বস্তুকে আনুভূমিকের সাথে কত কোণে নিক্ষেপ করতে হবে, অবশ্যই 45 ডিগ্রি। একটি চাকা প্রতি মিনিটে 30 বার ঘোরে, তাহলে এটার কৌণিক বেগ কত হবে, এই যে সূত্র হচ্ছে 2πn/t, জাস্ট এখানে বসাই দিবা, অ্যান্সার মিলে যাবে। এটার এখানে অ্যান্সার হইল পাই রেডিয়ান পার সেকেন্ড। একটি চলন্ত গাড়ির চাকার গতি কীরূপ, এটা মনে রাখবা জটিল গতি মানে চলন বা ঘূর্ণন। স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে চলমান কোনো বস্তুর অতিক্রান্ত দূরত্বের সময়ের কী হবে, এটা হবে বর্গের সমানুপাতিক। এই যে সূত্র দিয়ে আমরা কিন্তু এখানে প্রমাণ করতে পারি যে এস সমানুপাতিক টি স্কোয়ার, তো বর্গের সমানুপাতিক কী হইল। আচ্ছা, একটি নিক্ষিপ্ত প্রাসের সর্বোচ্চ উচ্চতায় বেগ কত, এটা হবে হচ্ছে v0 cos থিটা। একটি বুলেট কোনো দেয়ালে 3 সেন্টিমিটার প্রবেশ করার পর বেগ অর্ধেক হারায়, তো বুলেটটি দেওয়ালে আর কতটুকু প্রবেশ করবে। তো এখানে কিন্তু এই যে সুন্দর একটা সূত্র আছে x/n² - 1, এটা দিয়ে তুমি বের করতে পারবা। সো এখানে আসবে হচ্ছে 1 সেন্টিমিটার, জাস্ট মানগুলা বসাই দিবা। ওকে, অভিকর্ষের অধীনে মুক্তভাবে পরন্ত বস্তু 3 সেকেন্ডে 9 মিটার দূরত্ব অতিক্রম করলে 6 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে। তো এই সূত্রটা হচ্ছে আমরা এই যে এইচ সমানুপাতিক টি স্কোয়ার দিয়ে কিন্তু বের করতে পারবো। তো সেক্ষেত্রে আমরা যদি করি তাহলে আসবে হচ্ছে 36 মিটার, যেহেতু মানগুলো সেম থাকে। তো এটা মনে রাখবা, এখানে মানগুলো কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। 3 সেকেন্ড এবং 9 মিটার যদি তোমাকে বলে তাহলে 6 সেকেন্ড পরে হবে হচ্ছে 36 মিটার। অনেক সময় দেখা গেছে তুমি না মিলাইতে পারলেও অপশান দেখে তোমার অ্যান্সার মিলে যাবে। ঘড়ির সেকেন্ডের কাটার কৌণিক বেগ কত, তো এটা আমরা জানি 2π/t দিয়ে আমরা হচ্ছে বের করব। সো এখানে অ্যান্সার হবে হচ্ছে কত, একদম 0.1047 রেডিয়ান পার সেকেন্ড। কোনো কণার সরণ দেয়া আছে, তো এখানে টি এর মানও দেওয়া আছে, বলছে ত্বরণ কত। তো এই যে ds/dt এইভাবে আমরা বের করতে পারি। তো এখানে প্রসেস দেয়া আছে, তো তোমরা যদি এখান থেকে ত্বরণ বা এটা বের করো তাহলে তোমরা পাবা হচ্ছে 24 মিটার পার সেকেন্ড। তো এখানে দেখা গেছে সরণ থাকে, আর এখানে যদি টি এর জায়গাতে 2 সেকেন্ড না থাকে, যদি অন্য কোনো সেকেন্ড থাকে 1 সেকেন্ড থাকে, তো সেক্ষেত্রে আমরা জাস্ট কী করবো, এটাকে ডেরিভেটিভ করে দিব dv/dt। নিউটনীয় বলবিদ্যুতে যাই, জড়তার ভ্রামকের একক কোনটি, এখানে কেজি মিটার স্কোয়ার এটা দিয়ে দিব। তারপর রৈখিক ভরবেগ এবং কৌণিক ভরবেগের মধ্যে সম্পর্ক, এটা হচ্ছে L = R×P, ঠিক আছে। আচ্ছা, এরপর আসো যে 1 কেজি ভরের একটি পাথরকে 1 মিটার লম্বা সুতায় বেঁধে প্রতি সেকেন্ডে 5 বার যদি ঘোরানো হয়, তো তাহলে সুতার টান কত হবে। মানে সুতার টান মানে টি চাইছে, রাইট। তার মানে m² দিয়ে আমরা কিন্তু এটা করে ফেলতে পারতেছি। তো তার মানে এখানে যদি আমি মানগুলো বসাই দিব তখন আমাদের কিন্তু আসবে হচ্ছে 100, ঠিক আছে। আচ্ছা, কেন্দ্রমুখী বল দ্বারা কৃতকাজের পরিমাণ কত, এটা তো আমরা জানি 0, আমরা ওই যে জ্ঞানমূলক প্রশ্নও পড়ে আসছি। ব্যাংকিং কোণের সমীকরণটা দেখো, ব্যাংকিং কোণের সমীকরণ হচ্ছে tan θ = v²/rg। আচ্ছা, এরপরে যদি আমি আসি রকেটের গতি কোন সূত্রের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত, এটা তোমরা জানো যে রৈখিক ভরবেগের সংরক্ষণশীলতার নীতির উপরে কিন্তু এটা প্রতিষ্ঠিত। একটি পাতলা বৃত্তাকার চাকতির অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কত, এটা হচ্ছে 1/2 mr²। এরপর হচ্ছে 1 নিউটন বল 1 কেজি ভরের বস্তুর উপর ক্রিয়া করলে কত ত্বরণ সৃষ্টি হয়, অ্যান্সার হচ্ছে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই যে এখানে যাতে ভুল না হয়, এখানে যদি শুধু মিটার পার সেকেন্ড থাকতো তাহলে কিন্তু এটা হইতো না, অবশ্যই স্কোয়ার হইতে হবে, এগুলো অনেক সময় ভুল হয়ে যায়। কৌণিক ভরবেগের পরিবর্তনের হারকে কী বলে, টর্ক বলে।
বলের ঘাতের একক নিচের কোন এককের সমান, মানে বলের ঘাতের একক কোন এককের সমান? অবশ্যই এটা হবে ভরবেগের সমান। ভরবেগ আর বলের ঘাত একই, সেম একক। কাজ ক্ষমতা শক্তিতে আসো। কাজ ক্ষমতা শক্তিতে প্রথম প্রশ্ন, একটি বস্তুর গতিশক্তি 4 গুণ করা হলে ভরবেগ কত গুণ হবে? এটার অ্যান্সার হবে হচ্ছে কি 2 গুণ। কারণ এই যে আমরা সূত্র পড়ছিলাম যে p²/2m, এখান থেকে যদি আমি দেখি যে গতিশক্তি 4 গুণ হলে অবশ্যই কিন্তু আমাদের কি হবে, ভরবেগটা 2 গুণ হয়ে যাবে, অর্থাৎ এটা কিন্তু কমবে। স্প্রিং ধ্রুবকের এককটা আমরা দেখি নিউটন পার মিটার। 70 কেজি ভরের একটি ব্যক্তি 200 মিটার উঁচু পাহাড়ে আরোহণ করলে তিনি কত কাজ করলেন? তো এখানে এই যে W = mgh, এম এর মান বসাবা, জি এর মান বসাবা, এইচ এর মান বসাবা, তুমি কিন্তু অ্যান্সার পেয়ে যাবা। তো জুলে আসবে, যেহেতু এখানে সায়েন্টিফিক ভ্যালুতে নিয়ে গেছে, সো এটা খ নাম্বার হবে অ্যান্সার, অর্থাৎ 1.372 × 10⁵ জুল। এক অশ্ব ক্ষমতা বা 1 হর্স পাওয়ার সমান কত ওয়াট? এটা একদম শিওর শর্ট অ্যান্সার হচ্ছে 746 ওয়াট। একদম ডিরেক্ট মনে রাখো। বল ও সরণের মধ্যবর্তী কোণ কত হলে কাজের পরিমাণ ঋণাত্মক হয়? এটার অ্যান্সার হবে এই যে 90 ডিগ্রি থেকে বড়, 180 ডিগ্রি সমান অথবা ছোট। একটি মোটরের কর্মদক্ষতা হচ্ছে বলছে 80%। তো মোটরটিতে 100 জুল তড়িৎ শক্তি সরবরাহ করলে কতটুকু শক্তি অপচয় হয়? তো আমরা কিন্তু জানি যে জাস্ট এই 100 থেকে 80 বিয়োগ যদি আমি করি তাইলেই কিন্তু আমি অপচয়কৃত জুলটা পাই। তো এটার অ্যান্সার হবে 20 জুল। ওকে, নেক্সট কোয়েশ্চেনে যাই। কোনো বস্তুর বেগ দ্বিগুণ করা হলে তার গতিশক্তি কী হবে? অবশ্যই 4 গুণ হবে। এরপর হচ্ছে নিচের কোনটি সংরক্ষণশীল বল? এখানে হইল আদি স্প্রিংয়ের টান বল হচ্ছে সংরক্ষণশীল বল। ওকে, কারণ ঘর্ষণ বল, তারপর সান্দ্র বল, এগুলো কিন্তু হচ্ছে অসংরক্ষণশীল বল, কারণ এগুলো আমি তোমাদেরকে জ্ঞানমূলক অনুধাবনেই পড়াইছি। 1 কিলোওয়াট ঘন্টা সমান কত জুল? ডাইরেক্ট মনে রাখবা, এটা হচ্ছে 3.6 × 10⁶ জুল। কোনো বলের বিরুদ্ধে সরণ ঘটলে কৃতকাজ কীরূপ হবে? অবশ্যই হবে ঋণাত্মক। এরপর আসো মহাকর্ষ অভিকর্ষ থেকে আমরা দেখি ভূস্থির উপগ্রহের আবর্তন কাল কত হয়? এটা হইল 24 ঘন্টা। ওকে, আর পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণ অর্থাৎ জি এর মান কত? এটা কিন্তু ইম্পর্ট্যান্ট, এটা হচ্ছে 0। মানে তুমি যদি পৃথিবীর কেন্দ্রে যাও তাহলে তুমি জি এর মান পাবা হচ্ছে 0। আর নেক্সট কোয়েশ্চেনে বলছে যে পৃথিবী পৃষ্ঠ থেকে কোনো বস্তুর মুক্তিবেগ কত হবে? এটার অ্যান্সার হচ্ছে 11.2 কিলোমিটার/সেকেন্ড। যেহেতু এটা সূত্র দিয়ে প্রমাণ করা যায়, বাট তোমার এখানে ডিরেক্ট মানটা মনে রাখতে হবে। কেপলারের দ্বিতীয় সূত্রটি কোন রাশির সংরক্ষণশীলতা নির্দেশ করে? এটা হচ্ছে কৌণিক ভরবেগ। আচ্ছা, পৃথিবীর ব্যাসার্ধ অর্ধেক করা হলে ভর অপরিবর্তিত থাকলে অভিকর্ষ ত্বরণ কত হবে? এটা হবে হচ্ছে 4 গুণ, কারণ আমরা তো সূত্র জানি। তো এখানে জি এর মান যেটা আছে, ধরো এখানে যদি হচ্ছে 2 গুণ বলে তাহলে এটা হবে হচ্ছে 4 গুণ, কারণ স্কোয়ার হয়ে যাচ্ছে। আচ্ছা, মহাকর্ষীয় ধ্রুবক জি এর একক কোনটা? এই যে জি এর একক তোমার হচ্ছে বের করতে হবে, নিউটন মিটার স্কোয়ার বাই কেজি স্কোয়ার। ওকে, এরপর আসো যে মেরু অঞ্চলে অভিকর্ষ ত্বরণ জি এর মান কেমন হবে? অবশ্যই সর্বোচ্চ হবে মেরু অঞ্চলে। আর কোনো গ্রহের ভর ও ব্যাসার্ধ উভয়ই পৃথিবীর দ্বিগুণ হলে তার পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ পৃথিবীর কত গুণ হবে? এটার অ্যান্সার হচ্ছে অর্ধেক, কারণ এখানে কিন্তু আমি সূত্র দিয়ে এটা প্রমাণ করতে পারতেছি, কিন্তু প্রশ্নে যেহেতু ডিরেক্ট বলা থাকবে যে কোনো গ্রহের ভর ও ব্যাসার্ধ উভয়ই পৃথিবীর দ্বিগুণ, তার মানে যখন আমি হচ্ছে অভিকর্ষ ত্বরণ বের করতে যাচ্ছি তখন এটা কিন্তু অর্ধেক হচ্ছে। ঠিক আছে, পৃথিবীর কত গুণ হবে? এটা অর্ধেক। এরপর আসো মুক্তিবেগ বস্তুর ভরের উপরে কিভাবে নির্ভর করে? অবশ্যই ভরের উপরে এটা নির্ভর করে না, মুক্তিবেগ ভরের উপরে কোনোভাবেই ডিপেন্ড করতেছে না। এরপর আসো যে কৃত্রিম উপগ্রহের বেগ তার কক্ষপথের ব্যাসার্ধের কি? অবশ্যই এটা বর্গমূলের ব্যস্তানুপাতিক, কারণ আমরা জানি কি যে ভি সমানুপাতিক 1/√r ছোট আর স্মল আর। সো সেক্ষেত্রে আমরা কিন্তু জানি যে কৃত্রিম উপগ্রহের বেগ তার কক্ষপথের ব্যাসার্ধের বর্গমূলের ব্যস্তানুপাতিক। ওকে, এরপরে আমরা হচ্ছে পদার্থের গাঠনিক ধর্ম দেখব, অধ্যায় নাম্বার 7। যে এখানে আমি যদি যাই যে পূর্ণ দৃঢ় বস্তুর ক্ষেত্রে ইয়ংয়ের গুণাঙ্ক কত হবে? এটা হবে হচ্ছে অসীম। ওকে, আর পয়সনের অনুপাতের বাস্তব সীমা কত? এটা হবে হচ্ছে 0 থেকে 0.5। আর পয়সনের অনুপাতের তাত্ত্বিক সীমা হচ্ছে -1 থেকে 0.5। দুইটা কিন্তু মনে রাখতে হবে। আর বাস্তব সীমাটা হচ্ছে 0 থেকে 0.5, একটা হচ্ছে -1, একটা হলো 0। আচ্ছা, তাপমাত্রা বৃদ্ধি পেলে তরলের সান্দ্রতাঙ্ক কী হয়? এটা অবশ্যই আমাদের কিন্তু কমবে,
কারণ যখন তাপমাত্রা বাড়বে তখন তরলের অণুগুলোর মধ্যকার আন্তঃআণবিক কিন্তু আকর্ষণ বল কমে যাবে, সো তখন সান্দ্রতা কিন্তু হ্রাস পাবে, অর্থাৎ কমে যাবে। পানির স্পর্শ কোণ কত? এটা অবশ্যই হবে হলো 0 ডিগ্রি, এটা বিশুদ্ধ পানি এবং কাচের ক্ষেত্রে। আচ্ছা, বৃষ্টির ফোঁটা গোলাকার হওয়ার কারণটা কি? এটা তোমরা অনেকেই জানো, যেটা হলো সারফেস টেনশন বা হচ্ছে পৃষ্ঠটান। এটার কারণে বৃষ্টির ফোঁটা যেটা সেটা কিন্তু গোলাকার হয়। ওকে, সো আমরা যদি নেক্সট প্রশ্নে যাই, যে কাঁচ নলে পারদের মুক্ত পৃষ্ঠ কীরূপ হয়? এটা হবে হচ্ছে উত্তল। কারণ দেখো যে পারদ কাঁচকে ভেজায় না এবং এর স্পর্শকোণ স্থূলকোণ হওয়ায় কিন্তু কাঁচ নলে পারদের মুক্ততল উত্তল আকৃতির হবে। সো এখানে উত্তলটা কিন্তু ইম্পর্টেন্ট, অবতল সমতল এগুলো কিছুই না। এরপর আসো যে কোনো তরলের পৃষ্ঠটান যদি টি হয় তাহলে আর ব্যাসার্ধের একটি সাবানের বুদবুদ তৈরি করতে কৃতকাজ কত? একদম ডিরেক্ট মনে রাখবা 8πr² টি। ওকে, আচ্ছা, এরপর আসো প্রান্তিক বা টার্মিনাল বেগের ক্ষেত্রে স্টোকসের সূত্র কোনটি? স্টোকসের সূত্র যদি আমি বলি তাহলে এটা হবে হচ্ছে এই যে খ নাম্বারটা। ওকে, এরপর আসো অসহ পীড়ন বস্তুর কিসের উপরে নির্ভর করে? এটা আমরা জানি যে উপাদানের প্রকৃতির ওপর। একটি তারের দৈর্ঘ্য টেনে দ্বিগুণ করা হলে এর দৈর্ঘ্য বিকৃতি কত হবে? এটা হবে হচ্ছে 1, কারণ এই যে L/L এটা তো 1ই হবে, তাই না? বিকৃতি তো 1 হচ্ছে। পর্যায়বৃত্ত গতিতে আসো, যে সরল দোলন গতিতে চলমান কোনো কণার সর্বোচ্চ অবস্থানে গতিশক্তি কত? এটা হচ্ছে তোমার সর্বনিম্ন বা 0 হবে, কারণ এখানে কিন্তু এই যে v = 0 হয়ে যায়। v মানে 0, তার মানে এখানে কিন্তু আমাদের গতিশক্তি কী হবে? 0 হবে। একটি সেকেন্ড দোলকের দৈর্ঘ্য পৃথিবীর কোন অঞ্চলে সবচেয়ে বেশি? আচ্ছা, কোন অঞ্চলে সবথেকে বেশি? মেরু অঞ্চলে কিন্তু আমাদের সবথেকে বেশি। এটা আমরা সূত্র দিয়ে প্রমাণ করতে পারি, বাট এটা মনে রাখবা যে সেকেন্ড দোলকের দৈর্ঘ্য পৃথিবীর সবথেকে মেরু অঞ্চলে বেশি। সরল দোলন গতিসম্পন্ন কোনো কণার ব্যবকলনীয় বা ডিফারেন্সিয়াল সমীকরণটা কোনটা? এই যে ক নাম্বারটা, এটা দেখে নাও, খুবই ইম্পর্ট্যান্ট। আর একটি সেকেন্ড দোলককে চাঁদে নিয়ে গেলে এর দোলনকাল কেমন হবে? অবশ্যই এটা কিন্তু বাড়বে, কারণ এই যে আমরা সূত্র জানি যে টি সমানুপাতিক 1/√g। সো সেটা দিয়ে কিন্তু আমি দেখতেছি যে জি কমলে আমার কিন্তু টি বাড়তেছে। স্প্রিংয়ের বল ধ্রুবক দেওয়া আছে কে এবং ঝুলানো ভর দেওয়া আছে দোলনকালের সমীকরণ চাইছে। তো আমরা জানি টি = 2π√m/k, এটা কিন্তু আমাদের হচ্ছে বইয়ের সূত্র। সো আমরা কিন্তু এটা জানি। তো আমাদের সমীকরণ যাতে কোনোভাবে ভুল না হয়, স্প্রিংয়ের যে ভর সিস্টেমের দোলনকালের সমীকরণ সেটা যাতে আমরা ভুল না করি কোনোভাবেই। সরল দোলন গতিতে সর্বোচ্চ ত্বরণের মান কত? এটা হবে হচ্ছে ω²a। ওকে, ত্বরণ থেকে আমরা জাস্ট এখানে কী বের করতেছি? যে একদম সরল দোলন গতিতে সর্বোচ্চ ত্বরণ বের করতেছি। তো অনেক সময় দেখা গেছে অনেকে ভুল করে, মাইনাস টাইনাস দিয়ে ফেলে, বাট মাইনাস কিন্তু হবে না, এখানে সর্বোচ্চ ত্বরণের কথা বললে কিন্তু আমাদের হচ্ছে ω²a হবে। একটি সরল দোলকের ববের ভর 4 গুণ দেওয়া আছে, যে দোলনকালকে কি পরিবর্তন করবে বা দোলনকালের কি পরিবর্তন হবে। তো এই ক্ষেত্রে আমরা দেখি যে এখানে কিন্তু হচ্ছে অপরিবর্তিত থাকবে, কারণ কি? যে ভর পরিবর্তন করলেও দোলনকাল কিন্তু একই থাকবে, বিকজ এখানে কিন্তু এই যে এম এর কোনো ভূমিকা নাই, অর্থাৎ এখানে ভর কত হইলো না হইলো তাতে কিন্তু কোনো যায় আসে না। সো এই জন্য এটা অপরিবর্তিতই থাকবে। আচ্ছা, তো নেক্সট কোয়েশ্চেন দেখি, যে সরল দোলন গতিতে কণার বেগ সর্বোচ্চ হয় কোথায়? এটা হবে হচ্ছে সাম্যাবস্থানে। আচ্ছা, কোনো দোলকের কার্যকর দৈর্ঘ্য যদি 4 গুণ বাড়ে তাহলে দোলনকাল কত গুণ হবে? আমরা সূত্র জানি কি? টি সমানুপাতিক √L। তো তুমি যদি এখন এই যে এল এর মধ্যে 4 বসাও তাহলে তুমি কিন্তু পাবা হইলো 2 গুণ, তার মানে এটার অ্যান্সার হবে হচ্ছে 2। কোনো দোলকের কার্যকর দৈর্ঘ্য যদি 4 গুণ বাড়ানো হয় তাহলে দোলনকাল কিন্তু হবে 2 গুণ। লিপ ইয়ার বা অধিবর্ষে সেকেন্ড দোলক দিনে কতটি অর্ধ দোলন দেবে? এটার অ্যান্সারটা ডিরেক্ট মনে রাখো, এটা হলো 43,200টি ত্বরণ দিবে। যদিও এখানে ডিটেল দেওয়া আছে, বাট তারপরেও এটা মনে রাখা বেটার, কারণ লিপ ইয়ার তো চেঞ্জ হবে না, যদি আসে এভাবেই আসবে। এরপর আসলে যে আমরা 10 নম্বর চ্যাপ্টারে যাই, আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব। পরম শূন্য তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস? এটা হচ্ছে -273.15 ডিগ্রি সেলসিয়াস। ওকে, এখানে কিন্তু একটা মাইনাস থাকবেই থাকবে পরম শূন্য বললে। এরপরে আসো যে গ্যাসের অণুর RMS বেগ সি এর সমীকরণ কোনটি? তো এখানে কিন্তু সি এর সমীকরণটা এই যে দেয়া আছে। সো আমরা জানি যে এই যে মূল গড় বর্গ বেগ বা RMS এর বেগের সূত্রটা হচ্ছে এখানে কিন্তু একদম √3RT/m। ওকে, আচ্ছা,
স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ ও আয়তনের সম্পর্ক কোন সূত্রের অন্তর্গত? এটা অবশ্যই হবে বয়েলের সূত্রের অন্তর্গত। তার মানে বয়েলের সূত্র অনুযায়ী স্থির তাপমাত্রায় কী হবে? নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তনের চাপ ব্যস্তানুপাতিক হবে, অর্থাৎ পিভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। আচ্ছা, তো এরপরে হচ্ছে যদি আমি দেখি যে সার্বজনীন গ্যাস ধ্রুবক আর এর মান চাইছে, তো আর এর মান হবে হচ্ছে ক নাম্বারটা। এটা ওই যে আমরা যেটা করব সেটা হলো যে 8.314, এটা দিয়ে কিন্তু আমরা হচ্ছে বের করব, ঠিক আছে। এখানে আবার এই যে লিটারটা বসাই দিও না, অর্থাৎ 0.0821 এগুলো বসাই দিও না, এখানে হচ্ছে 8.314 দিয়ে আমরা করব। বোল্টজম্যান ধ্রুবক নিচের কোন দুটি ধ্রুবকের অনুপাত? এটা হবে হচ্ছে আর এবং কি হবে? এনএ। আচ্ছা, জলীয় বাষ্পের চাপ সম্পৃক্ত বাষ্পচাপের সমান হলে আপেক্ষিক আর্দ্রতা কত হয়? এটা হবে হচ্ছে 100%। আচ্ছা, কারণ বায়ু সম্পৃক্ত। আচ্ছা, এরপরে আসো নির্দিষ্ট তাপমাত্রায় কোনো গ্যাসের তাপমাত্রা কেলভিন স্কেলে 4 গুণ করা হলে অণুগুলোর আরএমএস বেগ কত গুণ হবে? এটার অ্যান্সার হবে হচ্ছে 2 গুণ, কারণ আমরা তো জানি সি সমানুপাতিক হচ্ছে √T। তো টি এর মান যদি আমি টিতে এখন 4 বসাই, তার মানে এটা কিন্তু আমার কি হচ্ছে? 2 গুণ হয়ে যাচ্ছে। কোনো স্থানে শিশিরাঙ্ক ও বায়ুর তাপমাত্রা সমান হলে আপেক্ষিক আর্দ্রতা কত হবে? এটার অ্যান্সার হবে হচ্ছে 100%। 1 মোল আদর্শ গ্যাসের গতিশক্তির সমীকরণ কোনটি? এর অ্যান্সার কি? 3/2 RT, কারণ এটাই কিন্তু আমাদের 1 মোল আদর্শ গ্যাসের রৈখিক গতিশক্তি। আচ্ছা, এরপর আসো যে বাস্তব গ্যাস কোন শর্তে আদর্শ গ্যাসের মতো আচরণ করবে? অবশ্যই আমরা জানি নিম্নচাপ এবং উচ্চ তাপমাত্রাতে এটা কিন্তু কী করবে? বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করতে থাকবে। এরপর কিছু আমরা জটিল টাইপের কোশ্চেন দেখব, যে একটু মিক্স টাইপের কোশ্চেন থাকে। মহাকর্ষীয় ক্ষেত্রের তীব্রতার একক কোনটা? এটা আমরা জানি নিউটন পার কেজি। সো যে এক কণা থেকে অন্য কণার দূরত্ব দ্বিগুণ করা হলে মহাকর্ষ বল কত হবে? এটা হবে 1/4, কারণ এই যে F সমানুপাতিক 1/d², এটা দিয়ে কিন্তু আমরা বের করতে পারবো। স্প্রিংকে কেটে সমান 2 টুকরা করলে প্রতি টুকরোর স্প্রিং ধ্রুবক কত হবে? এটা হবে হচ্ছে দ্বিগুণ, কারণ এটা আমরা সূত্র থেকেই পাই। স্প্রিং ধ্রুবকের যে দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক, এখান থেকেই কিন্তু আমরা বের করতে পারবো। মাত্রা সমীকরণ নিচের কোন রাশির ক্ষেত্রে প্রযোজ্য নয়? অবশ্যই এটা প্রযোজ্য নয় পৃষ্ঠটানের ক্ষেত্রে, ঠিক আছে, কারণ চাপ, পীড়ন, ইয়ংয়ের গুণাঙ্কে কিন্তু মাত্রা একই, বাট পৃষ্ঠটানের মাত্রাটা কিন্তু হচ্ছে m(t⁻²). এরপর আসো যে আমরা দেখি একটি ভেক্টরের সাথে তার বিপরীত ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? এটা হলো 180 ডিগ্রি। ভেক্টর ক্যালকুলাসের কার্ল 0 হলে তরলটি কেমন হবে? এটা অবশ্যই প্রশ্নটা একদম হুবহু মনে রাখবা, কারণ এই প্রশ্নগুলো সবগুলোই হচ্ছে আসলে হুবহু মনে রাখতে হবে। তো হুবহু জাস্ট এগুলাই দেখে যাও। ওকে, আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে নিক্ষিপ্ত প্রাসের আনুভূমিক পাল্লা এবং কত কোণে নিক্ষেপ করলে একই হবে? ঠিক আছে, তো এটার অ্যান্সার হবে হচ্ছে 60 ডিগ্রিতে তুমি যদি নিক্ষেপ করো তাহলে হচ্ছে একই হবে। আচ্ছা, এখানে কিন্তু হচ্ছে আদর্শ গ্যাসের অণুগুলোর মধ্যে কোন বলটি কার্যকর থাকে এটা চাইছে, এটার অ্যান্সার হবে হচ্ছে কোনো আন্তঃআণবিক আকর্ষণ বল থাকে না, কারণ আমরা জানি কি যে আদর্শ গ্যাসের যে গতিসূত্র সেখান থেকে জানি অণুগুলোর মধ্যে কোনো পারস্পরিক আকর্ষণ বা বিকর্ষণ বলই কাজ করে না। একক ভেক্টর দেওয়া আছে I×J এর মান চাইছে, এটার অ্যান্সার কী হবে? এই যে ডান হাতি স্ক্রুর নিয়মে, অর্থাৎ এটার কিন্তু যেহেতু IJ আছে, বাদ আছে কি K, তার মানে K হবে অ্যান্সার। একটি কণা R ব্যাসার্ধের বৃত্তাকার পথে অর্ধেক বৃত্ত অতিক্রম করলে তার সরণ কত? এটা হবে হচ্ছে 2r, কারণ অর্ধেক বৃত্ত ঘুরলে কণাটি কিন্তু ব্যাসের ঠিক বিপরীত বিন্দুতে পৌঁছায়। তো শুরুর বিন্দু এবং শেষ বিন্দুর মধ্যকার যে সর্বনিম্ন সরলরৈখিক দূরত্ব সেটাই কিন্তু সরণ, এবং যেটা বৃত্তের ব্যাস ওইটাই মানে 2r এর সমানই হবে। সো এটার অ্যান্সার হবে 2r। এরপর আমরা যদি 9 নম্বর চ্যাপ্টারটা বাকি ছিল, সো এটা দেখি তরঙ্গ, যে নিচের কোনটি লম্বিক তরঙ্গ, এটা যদি আসে তাহলে অপশানে তুমি খুঁজবা শব্দ তরঙ্গ। এরপরে যদি প্রশ্নে আসে কোনটি আর তরঙ্গ, তাহলে তুমি অপশানে খুঁজবা পানি তরঙ্গ। এরপর শব্দ তরঙ্গের ক্ষেত্রে নিম্নের কোন ঘটনাটি ঘটে না? অবশ্যই সমাবর্তন ঘটে না, প্রতিফলন ঘটে, প্রতিসরণ ঘটে, ব্যতিচার ঘটে, কিন্তু ঘটে না কি সমাবর্তন। আচ্ছা, এরপরে আসো আর তরঙ্গ চেনা যাবে নিচের কোন বৈশিষ্ট্য দ্বারা? অবশ্যই সমাবর্তন দ্বারা চেনা যাবে। দুটি শব্দের কম্পাঙ্কের অনুপাত 5:6 হলে তরঙ্গের দৈর্ঘ্যের অনুপাত কত? এটা হবে 6:5, অর্থাৎ জাস্ট খালি উল্টে যাবে। একটি তরঙ্গ 200টি কম্পন সম্পন্ন করে 8 মিটার দূরত্বে 0.05 সেকেন্ড অতিক্রম করে, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? এটা ডিরেক্ট যেহেতু অ্যান্সার আসে 4 সেন্টিমিটার, সো এটা মেমোরাইজ করে রাখো। শব্দ যখন বায়ু থেকে পানিতে প্রবেশ করে তখন বদলে যায় কি? অবশ্যই বেগও বদলে যায়, তরঙ্গ দৈর্ঘ্য বদলে যায়। আর সরল ছন্দিত তরঙ্গ ক্ষেত্রে কোনটি সঠিক হবে? অনুপ্রস্থ, তারপর অগ্রগামী এবং হচ্ছে অনুদৈর্ঘ্য।
তো এই ছিল হচ্ছে এমসিকিউ, যেগুলো করাইছি এগুলো জাস্ট মেমোরাইজ করো, পরীক্ষার হলে যাওয়ার আগ পর্যন্ত এইগুলোই দেখতে থাকো। আর পিডিএফটা আমি আমাদের যে গ্রুপ আছে হোয়াটসঅ্যাপে সেখানে দিয়ে দিচ্ছি। তো দেখা হচ্ছে নতুন একটা ক্লাসে। ধন্যবাদ সবাইকে।